Assalamu alaikum everyone. Today আমি একটা ছোট ভিডিও বানানোর চেষ্টা করতেছি IELTS টেস্ট প্রিপারেশনের উপরে। আমার চ্যানেলে অলরেডি 3টা ভিডিও আছে, and all 3 videos are in English. ওই 3টা ভিডিও ইংলিশে বানানো যাতে বাংলাদেশের বাইরে অন্যরাও যাতে হেল্প পায় ওই ভিডিওগুলো থেকে। সো আজকের ভিডিওটা আমি বাংলায় যেহেতু করতেছি, আমার চেষ্টা থাকবে 3টা পার্টকে একটা ভিডিওর মধ্যে ইন এ কম্প্যাক্ট ওয়ে টু ডেলিভার। ইগনোর দ্য ভিডিও কোয়ালিটি, কিছু নয়েজ থাকবে, চেষ্টা করবো যতটুকু পর্যন্ত অ্যাকচুয়াল মেসেজটা ডেলিভার করার। সো IELTS নিয়ে অনেক রকমের কথা, অনেক রকমের কোয়েশ্চেন, অনেক রকমের ইভেন আমি পার্সোনালি অনেক কোয়েশ্চেনের এরকম ফেস আমার করতে হয়েছে যে IELTS এটা কি, এটা হাউ ডিফিকাল্ট ইট ইজ, অ্যান্ড the whole piece, right? IELTS, আমি শুরুতে একটা কথা বলে নিই যে IELTS এক্সাম, এটা মানুষের কাছে একটা ধারণা থাকে যে এটা হয়তো বা it will test something new. এটা আমার জন্য খুব নতুন একটা এক্সাম হবে, নতুন কিছু শিখতে হবে আমার এক্সামে, নতুন কিছু টেস্ট করবে আমাকে এই এক্সামে। কমপ্লিটলি রং। শুরুতে আমি বলে দিচ্ছি ডিসক্লেইমার, কমপ্লিটলি রং। IELTS আপনাকে নতুন করে কিছুই শেখাবে না, জেনুইনলি নতুন করে কিছুই আপনাকে শেখাবে না। IELTS একটা টেস্ট। আপনি হয়তো বা বিদেশে পড়তে যাচ্ছেন, ডেফিনেটলি এই কারণে আপনি IELTS দিতে যাচ্ছেন। অস্ট্রেলিয়া, কানাডা, মোস্ট প্রবলি আমেরিকাতেও কিছু জায়গা হয়তো বা লাগে, ইউরোপিয়ান কান্ট্রি হয়তো বা পড়তে যাচ্ছেন, অথবা আপনি অলরেডি ওখানে আছেন কিন্তু ওখান থেকে আপনি দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ভিসা ছিলেন, এখন আপনি কি বলে রেসিডেন্সি অথবা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, এই কারণে আপনার IELTS দিতে হচ্ছে। সো টেকনিক্যালি আপনি হয়তো বা সেকেন্ড টাইমার অথবা থার্ড টাইমার, অথবা মাল্টিপল টাইমার ইন সাম কেসেস। সো এই হচ্ছে ব্যাপার। সো এখন ধরে নেই যে IELTS আপনি ফার্স্ট টাইমার IELTS। তো IELTS কিন্তু মানুষ স্কুলে যখন পড়ে তখন দেয় না, ডেফিনেটলি স্কুল শেষ করার পরে, হয়তো বা ইন সাম কেসেস বাংলাদেশের ক্ষেত্রে কলেজ শেষ করার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে একটা গ্রুপ থাকে যারা সরাসরি দেশের বাইরে চলে যাওয়ার চিন্তা করে আন্ডারগ্র্যাডে, আরেকটা গ্রুপ থাকে ডেফিনেটলি আন্ডারগ্র্যাডের পরে পোস্ট গ্র্যাজুয়েশন। তো এখন অ্যান্সারটা এখানেই। আপনি কিন্তু সারা জীবন আপনি স্কুলে অলরেডি পড়ে গেছেন, ইংলিশে আপনি পড়ছেন, রাইট? IELTS-এ কিন্তু আপনাকে এক্স্যাক্টলি সেম টাইপেরই টেস্ট করা হবে কন্টেন্ট ওয়াইজ। ওখানে আপনাকে কিন্তু কেউ এসে লিখতে বলবে না অন মেটাফিজিক্স অর অন রোবোটিক্স অর ডেটা সায়েন্স অথবা ফাইন্যান্স, কেউ আপনাকে এর ধরনের এসে লিখতে বলবে না। এখানে খুবই বেসিক জিনিস, রাইট? আমি যদি 4টা সেগমেন্ট ধরে যদি বলি, স্পিকিংয়ে আমাদের হয়তো বা স্কুলে ওরকমভাবে এমফাসাইজ করা হয় না। স্পিকিং এখনকার যুগে, এখন 2020-তে স্পিকিং ইন ইংলিশ শুড বি 101, জেনুইনলি দ্যাট বেসিক। কারণ আমরা এখন ইংলিশ মুভি দেখি, আমরা এখন ইংলিশ গান শুনি, আমরা এখন ইউটিউব আছে, আমরা প্রচুর ভিডিও দেখি, টিউটোরিয়াল দেখি, পডকাস্ট শুনি, খেলা দেখি, কমেন্টেটরদের কমেন্টারি শুনি। সো ইংলিশ ইজ এভরিওয়্যার লিটারালি। এখন স্পিকিং, এখন বাট ডেফিনেটলি আপনি স্পিকিংয়ের কাজটাই একটা, যে আপনাকে একটা ডায়ালগ প্লে করা হবে বা একটা ক্লিপ প্লে করা হবে, আপনি এটা শুনবেন, শুনে কিছু কোয়েশ্চেন থাকবে, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, ট্রু ফলস থাকবে, এই ধরনের কিছু জিনিসপত্র থাকবে, আপনি শুনবেন, এগুলো ফিল আপ করবেন। এইটাই হচ্ছে কি মেইন, এর বেশি আর কিছুই না, রাইট? এখানে আপনাকে নতুন করে কিছু শেখাবে না। এবং মেজরিটি টাইমে হয়তো বা 20% ওয়ার্ড, মানে ফিল ইন দ্য গ্যাপসের কথা বলতেছি, 20% টাইমে হয়তো বা আপনাকে কিছু ওয়ার্ড থাকবে যেটার ব্যাপারে আপনার বানানগুলো খেয়াল রাখতে হবে। এগুলো কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যে বানান ডেফিনেটলি, আপনি যদি একটা ফিল ইন দ্য গ্যাপস লেখেন, যত ইজি হবে যত হার্ডই হোক না কেন, বানান ঠিক না রাখলে হবে না, রাইট? সো বানান ঠিক থাকতে হবে, আদারওয়াইজ তো ওয়ার্ডটাই হবে না। আপনাকে কিছু খুবই বেসিক কিছু গ্রামাটিক্যাল জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল একটা মানুষের নাম যদি থাকে এবং ওইটা যদি আপনার অ্যান্সার হয়, টেকনিক্যালি ওইটাই যদি আপনার অ্যান্সার হয় এবং ওইটা যদি আপনার লিখতে হয়, তো নামের আগে মানে ফার্স্ট এটা কি হয়, এটা ক্যাপিটাল দিয়ে লিখতে হয়, ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটাল দিয়ে লিখতে হয়। তো এই ধরনের কিছু বেসিক জিনিস আপনাকে শেখানো হবে, যেগুলো আমরা অলরেডি স্কুলে শিখে আসছি, রাইট?
রিডিংয়ে যদি দেখেন, আপনি রিডিং এখন অনেস্টলি আমরা প্রচুর বই পড়ি, আমরা বিভিন্ন আর্টিকেল পড়ি, অনলাইন নিউজ পেপার পড়ি, আমাদের নিজেদের বই স্কুল কলেজে পড়ে আসছি। নাথিং নিউ। আপনি একটা জিনিস পড়বেন, পড়ে এখান থেকে যেটা বুঝলেন সেটাই আপনাকে টেস্ট করা হবে এখানে। এবং টেস্টটা কি শুধুমাত্র, এবং আর্টিকেলগুলো কিন্তু খুব যে একদম আহামরি খুবই কমপ্লিকেটেড আর্টিকেল, স্পেশালি জেনারেলের আর্টিকেলগুলো খুবই ইজি হয়। একাডেমিকের আর্টিকেলগুলো হয়তো বা মানে কম্পেয়ার যদি করতে চান তাহলে হয়তো বা ক্লাস মানে প্রাইমারি স্কুল আর সেকেন্ডারি স্কুলের যে তফাৎটা সেরকম তফাৎ, এর বেশি আর কিছুই না জেনুইনলি, রাইট? আপনি পড়বেন ওই সেম জিনিস, ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস, ম্যাচিং, আপনার প্যারাগ্রাফ ম্যাচিং করতে হবে, এই ধরনের বেসিক জিনিসপত্রগুলো হবে। হ্যাঁ, আপনার বানান ঠিক রাখতে হবে, আপনার ওই যে বেসিক যে আর্টিকেল, হ্যাঁ, দি এ এন, এগুলো ঠিক রাখতে হবে, আপনার ক্যাপিটাল স্মল লেটার এগুলো আপনার বুঝতে হবে, এই বেসিক জিনিসগুলো। নাথিং নিউ, জেনুইনলি নাথিং নিউ। রাইটিংয়ে আপনাকে একটা রাইটিং লিখতে হবে। মোস্ট প্রবলি পার্ট 1-এ থাকে হচ্ছে আপনার একটা গ্রাফ থাকবে, অথবা একটা ডায়াগ্রাম থাকবে, অথবা একটা স্ট্রাকচার থাকবে, একটা ছবি থাকবে, আপনি ওই জিনিসটাই লিখবেন। কি দেখলেন এখানে গ্রাফের মধ্যে? সে ফর এক্সাম্পল ধরেন কথার কথা বলতেছি যে হ্যাঁ, আপনার এক্স ওয়াই অ্যাক্সিস থাকলো, অথবা একটা পাই চার্ট থাকলো। ধরেন একটা পাই চার্ট আছে এখানে, সার্কের যে দেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সো অন এন্ড সো ফোর্থ, সার্কের দেশগুলোর মধ্যে কি বলা যায়, তাদের ফিসক্যাল ইয়ার 18-19-এর যে বাজেট, সেইটা পাই চার্ট। সো ডেফিনেটলি ইন্ডিয়ারটা সবচেয়ে বড়, ইন্ডিয়ার পাই চার্টের পার্টটা সবচেয়ে বড় হবে। তারপরে থাকবে অন্যান্য দেশগুলা, এই ডায়াগ্রামটা থাকবে ওখানে। ডেফিনেটলি আপনাকে কিছু ভ্যারিয়েবল দিবে, ওইটি আপনি লিখবেন যে আপনি কী দেখলেন, এই রাইট। হ্যাঁ, আপনার স্ট্রাকচারগুলো ভালো থাকতে হবে। এবং যেটা বললাম, আপনি যদি ডেফিনেটলি স্কুল শেষ করে ফেলছেন, তো সারা স্কুলে আমরা কিন্তু প্রতি বছর প্রত্যেকটা ক্লাস, হ্যাঁ, স্পেশালি সেকেন্ডারি লেভেলে 6 থেকে 10 পর্যন্ত, বা ইভেন কলেজেও আমরা কিন্তু গ্রামারগুলোতে বেশ ভালো ফোকাস দেয়। এখন আপনার যদি ওই তখনকার পড়াশোনাটা যদি একটু উইক হয়, তো ডেফিনেটলি আপনাকে একটু এক্সট্রা হার্ড ওয়ার্ক করতে হবে এখানে, যেটা আমি পরে আসতেছি, রাইট? বাট আমি যেটা বুঝাতে চাচ্ছি, স্পিকিং এক্স্যাক্টলি সেম। আপনাকে জিজ্ঞেস করবে তোমার হ্যাঁ ফেভারিট চাইল্ডহুড মেমোরি, তোমার প্রিয় টিচারকে, তোমার সেটা সম্পর্কে বলো। তারপরে আপনাকে কিছু রিলে কোয়েশ্চেন করবে, ওগুলোর ব্যাপারে কিছু রিলেটেড কিছু কোয়েশ্চেন করবে। বাট আপনাকে কিন্তু ওখানে কেউ জিজ্ঞেস করবে না, হ্যাঁ, যে কোর ফাইন্যান্স রিলেটেড কোনো কোয়েশ্চেন, বা আপনাকে ওরকম স্পেসিফিক, হ্যাঁ, অ্যাপ্লাইড ফাইন্যান্স, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথাফিজিক্স, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কোনো কিছু বেসিক জিনিস জিজ্ঞেস করা হবে, যেটা আপনি সবসময় বলে আসছেন, শুধু ইংলিশে বলতে হবে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আইএলস জিনিসটাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে নতুন আপনাকে কিছুই শেখানো হবে না, গ্যারান্টেড নতুন কিছু শেখানো হবে না। এই ভয় থেকে বেরোয় আসতে হবে, এই মাইন্ডসেট থেকে কমপ্লিটলি বেরোয় আসতে হবে, নাম্বার 1। এখন আমি যে 3টে টপিকের নিয়ে কথা বলার জন্য ভিডিওটা বানানো, সেটা হচ্ছে প্রথম, প্র্যাকটিস, রাইট? প্র্যাকটিস খুবই জেনারিক একটা ওয়ার্ড, প্র্যাকটিস আপনার করতে হবে। আমি খুব সংক্ষেপে বলে যাব, বেশি সময় আমি এগুলোর বেশি সময় না নেওয়ার চেষ্টা করব। এখন প্র্যাকটিস, হ্যাঁ, আমাকে অনেকে বলে ভাই আমি তো প্র্যাকটিস করছি। এখন প্র্যাকটিস করার ভিতরে একটা ব্যাপার আছে, আপনাকে কিছু সেট রিসোর্স নিতে হবে। আপনি ওপেন এন্ডেড রিসোর্সে প্র্যাকটিস করলে প্র্যাকটিস সেটাকে বলা যায় না টেকনিক্যালি। আপনি যদি বিভিন্ন পিডিএফ বই ডাউনলোড করেন, নীলক্ষেত থেকে বই কিনে আনেন, জানেন এখন নীলক্ষেতে বই এখন ওইভাবে করে পাওয়া যায় কিনা, বাট আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছেন অনেক রিসোর্স, আপনার আইএলটিএসের অনেক রিসোর্স, হ্যাঁ, অমুক ভাই অমুক কোচিং সেন্টার। আর একটা জিনিস হচ্ছে, এই একটা জিনিস আমি খুবই এটার অ্যাগেনস্টে হচ্ছে, যে আইএলটিএসের জন্য কোচিং সেন্টারে যাওয়া। প্র্যাকটিস নিজে করবেন। আইএলটিএসের জন্য কোচিং সেন্টারে যাওয়া, হ্যাঁ, আমি পার্সোনালি আমি যখন ফার্স্ট টাইম যখন আইএলটিএস দিতে হয়েছে বাংলাদেশে, আমি তখন কোচিং সেন্টারে গেছি। বাট এখন যেটা রিয়েলাইজেশন, সেটা হচ্ছে যে আসলে ওই জিনিসটা আমি বাসাতেই করতে পারতাম, যদিও আমার আইএলটিএস দাও তখন ফার্স্ট টাইম আইএলটিএস দেওয়া ছিল অলমোস্ট 12 years ব্যাক, অলমোস্ট 12.5 years ব্যাক। তখন ইন্টারনেট, এরকম এক্সকিউজ দিয়েও লাভ নাই যে ইন্টারনেট কি তখন এত ভালো ছিল বা অনেক অ্যাক্সেসিবিলিটি ছিল। এইটা একটা ডিবেটেবল ব্যাপার। হয়তো বা আমি চেষ্টা করলে, অথবা এক্সকিউজ দেওয়ার থেকে যেটা কথা সেটা হচ্ছে যে আমার এখন যে রিয়েলাইজেশন, সেটা হচ্ছে আমি তখন এই কাজটা না করে আমি বাসায় বসে প্র্যাকটিস করেও দিতে পারতাম, এবং আমার যতটুকু দরকার ছিল ততটুকু আমি বাসায় প্র্যাকটিস করে দিতে পারতাম। আমার শুধু কোচিং সেন্টার যাওয়ার কোনো দরকার ছিল না।
পয়েন্ট নাম্বার 1। এখন কেউ যদি চিন্তা করে যে এখানে একটা এক্সেপশন আছে, কেউ যদি চিন্তা করে যে আমার বাসায় এনভায়রনমেন্টটা ওরকম নাই, হ্যাঁ, যে কোনো কারণে, ফ্যামিলির কারণে হোক বা যে কোনো ধরনের কারণেই হোক, যে বাসায় আমার ওই এনভায়রনমেন্টটা নাই বা আমার জন্য সুইটেবল হবে না, সেক্ষেত্রে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরও চিন্তা করতে হবে যে ঠিক আছে, যে আপনি যদি যে টাইমটা প্র্যাকটিস করবেন বাসাতে যদি আপনার অসুবিধা হয়, আপনি কি আপনার কোনো লাইব্রেরি অ্যাক্সেসিবিলিটি আছে, আপনি কি একটা লাইব্রেরিতে যেতে পারবেন, আপনি কি অন্য কোনো জায়গায় যেখানে আপনাকে, কারণ কোচিং সেন্টার ডেফিনেট আপনাকে ফ্রিতে পড়াবেন, আপনার টাকার একটা ব্যাপার আছে, সো ওইটাও একটা মাথায় রাখতে হবে। কারণ আইএলটিএস টেস্ট কিন্তু 500 টাকার টেস্ট না, বাংলাদেশের পার্সপেক্টিভে আইএলটিএসের জন্য একটা বেশ ভালো অ্যামাউন্টেরই টাকা। সো এগুলো চিন্তা ভাবনা করে তারপর আপনার যদি একান্তই কোনো স্কোপ না থাকে, দেন আপনি যান। অথবা যেটা বললাম যে আপনার যদি আগের পড়াশোনাগুলা যদি ওরকম স্ট্রং না থাকে, বা আপনার যদি ওরকম সুযোগ সুবিধা ছিল না, ধরেন আপনার ইংলিশে ইনভলভ থাকার যে কোনো কারণেই হোক, সেক্ষেত্রে আপনি যেতে পারেন, নো প্রবলেম। বাট যাদের মোটামুটি সমস্ত কিছুই ঠিক আছে, হ্যাঁ, ভালো স্কুল থেকে পড়ছেন, স্কুলে পড়াশোনাটাও ভালো ছিল, আপনি এনগেজড, আপনার অ্যাক্সেসিবিলিটি আছে, আপনার ফোন আছে, আপনার ইন্টারনেট আছে, ল্যাপটপ আছে, সবই আছে, আপনার সমস্ত কিছু অ্যাক্সেস করার স্কোপ আছে, সেক্ষেত্রে ইউ শুড কোয়েশ্চেন ইউর সেলফ দ্যাট শুড আই অ্যাকচুয়ালি গো অর শুড আই প্র্যাকটিস বাই মাই সেলফ। আচ্ছা, পয়েন্ট নাম্বার প্র্যাকটিস, যেটা নিয়ে কথা বলতেছিলাম। প্র্যাকটিস করতে হলে আপনাকে করতে হবে, আপনি ওই কিছু লিমিটেড, হ্যাঁ, আপনি মানে 50 মিলিয়ন রিসোর্স নিয়ে আপনি প্র্যাকটিস করলে প্র্যাকটিস হবে না। আপনি 10টা যদি রিসোর্স থাকে আপনার, 10টা প্র্যাকটিস টেস্ট আপনি করেন। প্র্যাকটিস টেস্ট অনলাইনে পিডিএফ ফরম্যাটে অনেক পাওয়া যায়, অথবা আপনি বই হিসেবে কিনতে পারেন। 7টা থেকে 8টা কি ম্যাক্সিমাম 10টা, দ্যাটস ইট। এবং যখন প্র্যাকটিস করবেন, মেক শিওর আপনি, এটা একটা বড় প্রবলেম আমি যেটা দেখছি, আমাকে অনেকেই এই জিনিসটা মেনশন করছে। প্র্যাকটিস করার সময় সেটা কী হয় যে 1.5 আওয়ার্সের টেস্ট, আপনি হাফ অ্যান আওয়ার শেষ করলেন, শেষ করে আপনি একটু কফি খেতে গেলেন, পানি খেতে গেলেন, ঘুরে চলে আসলেন, চলে এসে তারপরে আপনি আবার হাফ অ্যান আওয়ার বসলেন, তারপরে আবার আপনি একটু বিভিন্ন জায়গায় গেলেন চলো, এইভাবে প্র্যাকটিস আসলে হবে না। আপনার যদি টেস্ট থাকে হাফ অ্যান আওয়ার, দেন গুড, আপনি হাফ অ্যান আওয়ার টোটাল কন্টিনিউয়াসলি হাফ অ্যান আওয়ার শেষ করে তারপরে আপনি যেটা করতে হয় সেটা করবেন। কারণ আপনাকে টাইমিংটা রাখতে হবে, টাইমিং একটা চ্যালেঞ্জ। আইএলটিএসে যদি চ্যালেঞ্জ বলেন, সেটা চ্যালেঞ্জ একটাই, সেটা হচ্ছে টাইমিং। আপনার একটা সার্টেন টাইমের মধ্যে আপনার এক্সামটা শেষ করতে হবে। কন্টেন্ট ওয়াইজ খুবই ইজি, কন্টেন্ট ওয়াইজ নাথিং নিউ, টাইমিংটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। সো আপনি যদি ওই এক্সামের মাঝখানে একটা, ধরেন আপনার কথা একটা 1 ঘন্টার একটা টোটাল প্র্যাকটিসটা আপনি করতেছেন, তার মধ্যে যদি আপনি 2-3 বার ব্রেক নেন, তাহলে আসলে এটা প্র্যাকটিসে হবে না। সো টাইমিং একটা ব্যাপার। আর লিমিটেড রিসোর্সের কথা যেটা বললাম, সেটা হচ্ছে আপনি যদি লিমিটেড রিসোর্স থাকে, ধরেন আজকে আপনি এক বসায় আপনি 1 আওয়ারের একটা প্র্যাকটিস টেস্ট শেষ করলেন, আপনি 60% মাত্র অ্যান্সার করতে পারছেন, 100%-এর মধ্যে 60% অ্যান্সার করছেন। এইটা আবার 3 দিন পরে বা 4 দিন পরে আবার এই সেম টেস্টটাই নেন, টাইমটা রাখেন, টাইমটা কাউন্ট করেন, তখন হয়তো আপনি দেখবেন যে সেম টাইমে আপনি 80% কমপ্লিট করছেন। তার আরও 4 দিন পরে আবার এই সেম টেস্টটা আপনি দেন পুরোপুরি কন্টিনিউয়াসলি বসে, তখন দেখবেন আপনি হয়তো বা 100% আপনি করতে পারছেন। কিন্তু আপনার যদি অনেক রিসোর্স থাকে, তাহলে হবে কি, আপনি এই যে ব্যাক করার এবং নিজেকে নিজে কম্পেয়ার করার কোনো স্কোপই পাবেন না। আপনি আজকে একটা করবেন, কালকে একটা করবেন, পরশু একটা করবেন, তারপর দিন একটা, আপনি কন্টিনিউয়াসলি অনেক প্র্যাকটিস করবেন, কিন্তু আপনাকে ইমপ্রুভ হচ্ছে না সেটা কিন্তু আপনি ঠিকমতো বুঝতে পারবেন না। এবং এইটা কেন জরুরি, যেটা আমি বলবো পয়েন্ট নাম্বার 3-তে। তো প্র্যাকটিস করবেন এভাবে, অল্প রিসোর্স থাকুক নো প্রবলেম, কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি ওগুলো প্র্যাকটিস করতে হবে এবং একটা টাইম রাখতে হবে যে আচ্ছা আজকে আমি, হ্যাঁ, বা ধরেন যে আপনি প্রথম বসাতেই আপনি 100% অ্যান্সার করতে পারছেন, তখন আপনি দেখবেন আপনার মার্কসের ব্যাপারে, তখন আপনি মার্কস মিলায় দেখবেন যে আপনি হয়তো বা 80% আপনার কারেক্ট হয়েছে। তখন আপনার নেক্সট সিটিংয়ে আপনি চেষ্টা করবেন 80টাকে 90 বা 95-এ নেওয়ার, তারপরে থার্ড সিটিংয়ে আবার সেম টেস্ট চেষ্টা করবেন যে এটাকে 100%-এ নেওয়া। ডুপ্লিকেশন হবে না, কারণ কি, আপনি আজকে বসলেন একটা প্র্যাকটিস টেস্ট, ধরেন যে প্র্যাকটিস টেস্ট 1, এটা আপনি আজকে করলেন, কালকে আপনি করবেন না, এটা কালকে করবেন প্র্যাকটিস টেস্ট 2, হ্যাঁ, তারপর দিন করবেন প্র্যাকটিস টেস্ট 3, 4th ডেতে আবার আপনি করবেন প্র্যাকটিস টেস্ট 1, বা এইভাবে করে আপনি সুইচ করে নেবেন, যাতে কিনা আপনি মানে আজকে করলেন সকালে, আবার আজকে বিকেলেই করলেন, তাহলে ডেফিনেটলি এটা আসলে ট্রু জাজমেন্টটা হবে না। এইভাবে করে আপনি প্র্যাকটিস করবেন। লিমিটেড রিসোর্স, অ্যাগেন 10টা, আপনি যদি এর থেকে বেশি, বাট অ্যাজ লং এজ আপনার রিসোর্সটা লিমিটেড থাকে এবং অ্যাজ লং এজ আপনার স্কোপ থাকে, হ্যাঁ, আপনি 50টা রিসোর্স নিয়ে আপনি করতে পারেন, অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার হাতে অ্যাটলিস্ট তো 6 মাস বা 1 বছর সময় থাকতে হবে।
তো আমার কথা হচ্ছে এটা যে অ্যাবসোলুটলি আনলিমিটেড রিসোর্স অনেক পাওয়া যাবে, অনেক হাই কোয়ালিটির দামি রিসোর্স পাওয়া যাবে, অনেক রেগুলার বেসিক রিসোর্সও পাওয়া যাবে, কিন্তু নিজেকে এরকমভাবে মানে আনলিমিটেড রিসোর্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করানো আসলে খুব একটা ইউজফুল না আমার মতে। সো পয়েন্ট নাম্বার 1, আমি সংক্ষেপে বলতেছি সমস্ত পয়েন্টগুলাই সো দ্যাট আপনার কিছুটা হেল্প হয়। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে বিইং এনগেজড। when I say that being engaged যখন বললাম, এটার মানে হচ্ছে আপনাকে ওই ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজে আপনি শিখতে চান সেই ল্যাঙ্গুয়েজের হয় আপনার ওই কালচারের মানুষের সাথে আপনার কথা বলতে হবে, মিশতে হবে, বুঝতে হবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের স্পিকিং স্ট্রাকচার, তাদের ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, অথবা আপনার পড়তে হবে সেটার ব্যাপারে, দেখতে হবে। আর যদি আপনার ওই অ্যাক্সেসিবিলিটি না থাকে, তার মানে এটা কি? তার মানে হচ্ছে আপনার শুধু যে আইএলসের জন্যই আপনি যে পড়লেন, তাতে যে আপনি নিজেকে একটা ভালো জায়গায় রাখতে পারবেন এক্সামের জন্য, নট নেসেসারিলি। আপনাকে এর বাইরেও কিছু জিনিস পড়তে হবে। আর ফরগেট অ্যাবাউট আইএলসটা ভুলে যান। আপনি ওই পিরিয়ডে, আপনার প্র্যাকটিস পিরিয়ডে আপনি ইংলিশ গান, ইংলিশ মুভি শুনলে আপনি ইংলিশ শিখতে পারবেন। এটা আমার একটা অবজারভেশন, রাইট? আপনি একটা পডকাস্ট শুনতে পারেন, আপনি একটা লেকচার শুনতে পারেন অনলাইনে, এটা হতে পারে ইসলামিক লেকচার, এটা হতে পারে আপনি যে টপিকে খুব প্যাশনেট, আপনি যে টপিকটা এনজয় করেন, সেটা যেটাই হোক না কেন, আপনি যে টপিক, আপনার সায়েন্সের টপিক হতে পারে, কমার্সের টপিক হতে পারে, এনিথিং দ্যাট অ্যাকচুয়ালি ইউর প্যাশনেট অ্যাবাউট, যে কোনো টপিক, আপনি একটা ট্রাভেল ভ্লগ হইতে পারে, বাট যখনই যেটা দেখবেন চেষ্টা করবেন যে এমন জিনিস দেখবেন যেটাতে আপনি কিছু নিতে পারতেছেন। ফানি ভিডিও দেখলে কোনো লাভ হবে না। হ্যাঁ ভাইয়া, আমি তো ফানি ভিডিও দেখলাম ইংলিশে ফানি ভিডিও দেখলে কোনো লাভ হবে না। ইংলিশে ওই এটাকে কী বলে, গেম প্লে দেখলে কোনো লাভ হবে না। জেনুইন আপনি, এটার নাম বিইং এনগেজড আসলে না। এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন, হ্যাঁ, তার মানে এই না যে আপনার একটা জিনিসের উপর কোনো প্যাশন নেই, আপনি সেটাই শুনতেছেন। আপনাকে টোটাল প্রসেসটা এনজয় করতে হবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আপনি এনজয় না করলে আপনি নিজে প্রেশারাইজ করেন। আপনি যে এমন একটা জিনিস আপনি ইউটিউবে দেখতেছেন জাস্ট ফর দ্য সেক অফ বিইং এনগেজড, যেটাতে আপনার কোনো প্যাশনই নাই, ব্যাক অফ দ্য মাইন্ড আপনি ওই আইএলসি ঘুরতে থাকবে আপনার। এভাবে করে আপনি আসলে কিছু নিতে পারবেন না। সো বিইং এনগেজড, একটা বই পড়তে পারেন, আপনি খুবই প্যাশনেট, সে ফর এক্সাম্পল ক্রিকেটের উপর আপনি খুবই প্যাশনেট, আপনি স্টিভ ওয়ার একটা বই কালেক্ট করে যদি পারেন পড়তে পারেন লাইব্রেরি থেকে। লাইব্রেরি অ্যাক্সেস না থাকলে যদি কিনতে পারেন কিনবেন, অথবা আপনি অনলাইনে পড়বেন, অথবা তার সাক্ষাৎকার শুনবেন, হ্যাঁ, তার ইন্টারভিউ শুনবেন। ইন্টারভিউজ ভেরি গুড ওয়ে টু অ্যাকচুয়ালি পিক আপ ল্যাঙ্গুয়েজ। এইভাবে আপনি নিজেকে নিজে অনেক বেশি সাপোর্ট দিতে পারেন এই ফ্রম দিস বিইং এনগেজড পয়েন্ট অফ ভিউ, রাইট? সো এইটাই। এখন পয়েন্ট নাম্বার অ্যাগেন, সো আরেকটা জিনিস আমি যেটা অনেক অবজার্ভ করি, সেটা হচ্ছে যে ইংলিশ নিউজ পেপার। বাংলাদেশে একটা ট্রেন্ডই আছে এরকম যে আইএলটিএসের আগে আমি ইংলিশ নিউজ পেপার অনেক রাখতে হবে এবং পড়তে হবে। ইটস নট আ গুড আইডিয়া। ইংলিশ নিউজ পেপার পড়ার প্রতি যদি আপনার কোনো ইন্টারেস্ট না থাকে, আপনি যদি এনজয় না করেন, আপনি যদি শুধুমাত্র পড়েন যে আমি এখন আইএলটিএসে ভালো করার জন্য পড়তেছি, এটাতে কোনো লাভই হবে না। আপনি পড়ে যাবেন কিন্তু কিছু নিতে পারবেন না। আপনি যদি কিছু এক্সট্র্যাক্ট না করতে পারেন আপনি যেটা করতেছেন সেখান থেকে, আসলে আপনার শেখার কিছু থাকে না। আপনি শুধু পড়ে যান, টেকনিক্যালি আপনি সময় নষ্ট করতেছেন। হ্যাঁ, ইংলিশ নিউজও যদি আপনি পড়তে চান, আপনার যদি ভালো লাগে পড়তে, আপনি যদি এনজয় করেন পড়তে, গুড, নো প্রবলেম। এবং যখন পড়বেন খেয়াল করবেন, বা যখন শুনবেন কোনো লেকচার বা কোনো ইন্টারভিউ, বা যখন শুনবেন কোনো পডকাস্ট, বা যখন কোনো বই পড়বেন, চেষ্টা করবেন কিছু জিনিস, হ্যাঁ, ক্যাজুয়ালি পিক আপ করার জন্য। হ্যাঁ, ফর্মালি আপনি একটা বই পড়তেছেন, আপনি পাশে ডিকশনারি রাখছেন, নোটবুক রাখছেন, আপনি ওখানে নোট করতেছেন, তাহলে কিন্তু আসলে আপনি এনজয় করতেছেন না। আপনার মাথায় ওই যে আইএলটিএসটা রয়ে গেছে, আপনি এনজয় করছেন না। ক্যাজুয়ালি কিছু জিনিস পিক করবেন যে হ্যাঁ আচ্ছা, অনেক ভোকাবুলারি থাকবে, আপনি নতুন দেখবেন। তার মানে কি সবগুলোই আপনার শিখতে হবে প্রেশারাইজ করে? না, 5টা শিখেন আজকে, দ্যাটস এনাফ। 5টা শিখেন। ওখানে গিয়ে আপনি আইএলটিএসে গিয়ে আপনি এত যদি প্রেশারাইজ থাকেন, সেটার কারণ হবে আপনার প্র্যাকটিসের মধ্যেও আপনি অনেক বেশি প্রেশারাইজ ছিলেন। আপনার জিনিসটা এনজয় করতে হবে। তো এই জিনিসটা করবেন। আর সময় একটা ব্যাপার, আপনার হাতে জানেন যে আপনার যদি হাতে সময় থাকে 1 সপ্তাহ, আপনার তখন এই যে ইংলিশ বই, হ্যাঁ, ইংলিশ ভিডিও বা এগুলো দেখে তখন কোনোই লাভ হবে না। 1 মাসে আপনি
বিইং এনগেজড হইতে পারবেন না। অ্যাটলিস্ট 3 মাস 6 মাস আপনি হাতে সময় দিবেন, দেন আপনি স্লোলি বা শোরলি আপনি যেটা পিক আপ করবেন। এবং শুধুমাত্র এটা না, আইএলটিএস দেওয়া মানে হচ্ছে কি আপনি দেশের বাইরে যাচ্ছেন ডেফিনেটলি, অথবা আপনি ওই দেশে সিটিজেনশিপের জন্য বা পিআরের জন্য অ্যাপ্লাই করবেন। তো আলটিমেটলি আপনার ইংলিশটা কিন্তু লাগবেই। সো সেক্ষেত্রে আপনি ওই ঠিক 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে আপনি প্র্যাকটিস শুরু করে বা এই যে বিইং এনগেজ যেটার কথা বললাম, এটা শুরু করে আসলে আপনার কোনো বেনিফিট হবে না। আপনার লাগবেই জিনিসটা, যদি আপনি এভাবেই চিন্তা করেন। সুতরাং যখন প্রিপারেশন নেবেন আপনার মাইন্ডসেটটাই ওরকম করে সাজানো দরকার। আচ্ছা, এখন লাস্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 3। এটা হচ্ছে আমার দিক থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কনফিডেন্স। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। আপনার কনফিডেন্স লেভেলটা খুবই স্ট্রং রাখতে হবে। তার মানে এই না যে আপনাকে ওভার কনফিডেন্ট হইতে হবে। ভাইয়া আমি তো ইংলিশ গান শুনি, প্রচুর ইংলিশ মুভি শুনি, আমার আইএলটিএস এটা কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে এটা একটা ব্যাপার। হ্যাঁ, বা আবার আরেক দিক থেকে ভাইয়া আইএলটিএস এটা তো খুবই স্ট্রেঞ্জ, খুবই কঠিন, অনেকেই আমি শুনছি পারে না, আমি পারবো কি না, এটাও ক্ষতিকর। আপনাকে থাকতে হবে একটা মিডল গ্রাউন্ডে। ইউ হ্যাভ টু টেক দ্য মিডল গ্রাউন্ড। হ্যাঁ, খুব ওভার কনফিডেন্ট হয়ে আইএলটিএস কোনো ব্যাপারই না, আমি যাবো পরীক্ষা দিব হয়ে যাবে, হবে না। আইএলটিএস এটা তো কারোই হচ্ছে না, এটা তো খুব টাফ। এটা কীভাবে কী করে, অনেকগুলো টাকা তো দিলাম, ফ্যামিলি থেকে নিয়ে এসে জমা দিলাম, এখন যদি না হয়, এরকম যদি চিন্তা করেন, ইউ উইল লুজ দ্য ব্যারেল বিফোর দ্য ব্যারেল। আপনি যুদ্ধে যাওয়ার আগেই আপনি হেরে গেলেন। ইউ ক্যানট সেল ইউর সেলফ শর্ট, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যানট বি সুপার অ্যারোগেন্ট অ্যান্ড বিইং ওভার কনফিডেন্ট। আপনাকে একটা মিডল গ্রাউন্ড, যে এটাতে মাইন্ডসেটটা আপনি এভাবে করে রেডি করতে হবে। আইএলটিএস নতুন কিছু শেখাচ্ছে না আমাকে, কিছু টেকনিক আছে ডেফিনেটলি, কিছু প্র্যাকটিস আপনাকে করতেই হবে, আপনাকে এনগেজ থাকতেই হবে। এগুলো যে কোনো এক্সামের আগেই আপনি করবেন, যে কোনো এক্সামের আগেই আপনি করবেন। আপনি স্কুলের এক্সাম যেগুলো দিয়ে আসেন, তো আপনি স্কুলের এক্সামগুলোর আগে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন, এক্স্যাক্টলি এটাও একটা এক্সাম। যে কোনো এক্সাম, ইউনিভার্সিটি লেভেলের এক্সাম, যে কোনো এক্সামের আগে যে প্রিপারেশন হয় এক্স্যাক্টলি সেম প্রিপারেশন। কিন্তু এটাতে আপনি অনেক বড় বড় এক্সাম শেষ করে ফেলছেন, হ্যাঁ, উইথ প্রপার প্রিপারেশন। এটা এরকম মহামারী কিছুই না যে আপনি প্রপার প্রিপারেশন, আপনি যদি প্রপার ওয়েতে যদি আপনার রুটিনটা যদি ঠিকমতো থাকে, আপনি পারবেন না, বা আপনার এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে। আমার ফ্রেন্ড তো আমার ফ্রেন্ড তো 10 জায়গায় কোচিং করতেছে, বা অমুক জায়গায় কোচিং করতেছে, আমি তো করতেছি না, তার মানে আমার তো মনে হয় চান্স খুবই কম। এগুলো গার্বেজ, জেনারেলি গার্বেজ, রাইট? সো আপনাকে আপনার প্রতি আপনার কনফিডেন্স লেভেলটা স্ট্রং রাখতে হবে। আপনার জানতে হবে, আপনি যেটা বললাম একটু আগে, যে ইউ শুড নট অ্যান্ড লুজিং দ্য ব্যাটল বিফোর ব্যাটল। তাহলে আপনার যদি এরকম মেন্টালিটি থাকে, তাহলে আসলে আপনার এক্সামটা পোস্টপোন করা দরকার। আপনি যদি জানেন যে আপনার মধ্যে এই জিনিসটা কাজ করতেছে, তাহলে আসলে আপনার এক্সাম পোস্টপোন করে কিছু টাইম নিয়ে হ্যাভ আ ডিপ ব্রেথ, সিট ব্যাক, রিঅ্যানালাইজ, রিগ্রুপ ইউর সেলফ, রি-ইঞ্জিনিয়ার ইউর মাইন্ডসেট, অ্যান্ড দেন আপনার আবার এক্সামের জন্য বুকিং দেওয়া বা এক্সামের জন্য রেডি হওয়া উচিত। কারণ এটা একটা বড় সমস্যা, এটা করা যাবে না। তো এই হচ্ছে আমার মোটামুটি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে কিছু টিপস আইএলটিএসের জন্য। অ্যাগেইন যেটা বললাম, আহামরি কোনো কিছুই না, কোনো কিছুই করার দরকার নেই। পাস্ট এক্সাম পেপার খুঁজতে হবে, এটা খুঁজতে হবে, এগুলো করে সময় নষ্ট করার কোনো লাভ নেই। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হবে, টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই। প্র্যাকটিসটা ঠিকমতো করেন, কন্টিনিউয়াস বেসিসে প্র্যাকটিস করেন। আজকে প্র্যাকটিস করলেন, কালকে করলেন না, পরশুদিন আবার করলেন, তারপরে 2 দিন গ্যাপ, এভাবে করলে হবে না। প্র্যাকটিসটা সলিড প্র্যাকটিস করেন উইথ দ্য সেট নাম্বার অফ রিসোর্স। অ্যাগেন অনেক রিসোর্স নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে ছোটাছুটি করে সময় নষ্ট করে কোনো লাভ নাই। বিইং এনগেজড, আপনি এনগেজ থাকতে হবে। আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি যদি ফ্রেঞ্চ শিখতে চান, আপনার তো কিছু তো করতে হবে। আপনি শুধুমাত্র ওই যে একটা কোর্স করলেন, একটা সার্টিফিকেট পেলেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে, বাস, এটা তাহলে তো হলো না। আপনি তো ডেফিনেটলি আপনার এনগেজ থাকতে হবে ল্যাঙ্গুয়েজটা। সো ইংলিশ, আইএলটিএস এক্স্যাক্টলি সেম, আপনাকে এনগেজ থাকতে হবে। আপনার বই পড়েন, নাহলে পডকাস্ট শুনেন, ইন্টারভিউ শুনেন, কিছু না কিছু করে আপনাকে কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু কাল্টিভেট ইউর সেলফ, রাইট? ইউ হ্যাভ টু কাল্টিভেট ইউর সেলফ। সেটা আপনাকে আইএলটিএস, শুধুমাত্র আইএলটিএসের জন্য না, পোস্ট আইএলটিএস আপনাকে হেল্প করবে। আর ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। আপনার কনফিডেন্স লেভেলটা থাকতে হবে, কিন্তু সেটা হ্যাজ টু বি ইন দ্য মিডল গ্রাউন্ড। আপনাকে একটা ব্যালেন্সড ওয়েতে আপনাকে কনফিডেন্স লেভেলটা রেডি করতে হবে। ওভার কনফিডেন্ট হলেও হবে না, আর যেটা বললাম যে অ্যাবসোলুটলি জিরো কনফিডেন্ট, কোনো কনফিডেন্সই নাই, সেটাও
হবে না, দ্যাট মিনস ইউ উইল বি লুজিং দ্য ব্যাটল বিফোর দ্য ব্যাটল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সময় বেশি নেই, চেষ্টা ছিল 20 মিনিটসে শেষ করা, বা 25 minutes anyway. Hope this will be helpful for you, anyone who is trying to or planning to take the IELTS test. এর বাইরেও যদি এবং এই রিলেটেড যদি আরও কোনো টপিককে ক্লারিফাই করার জন্য যদি আপনাদের মনে হয়, let me know. But otherwise, good luck, stay safe, and thank you very much for watching my video.